ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবো, ওখান থেকে গ্রাজুয়েশন হয়ে বের হবো। অনিয়মিতভাবে প্রথম 5 থেকে 6টা মাস ক্লাস করার পরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই মূলত আমাকে আমার ড্রপ আউট। 2006-এ এইচএসসি পাস করি মানবিক বিভাগ থেকে 4.130 নিয়ে। এসএসসি ছিল 2004-এ, সেটা মানবিক বিভাগ থেকে 4.13 নিয়ে। তা আমাদের সময়ে মূলত আসলে অপশনাল সাবজেক্টসের মার্ক কাউন্ট হতো না, এবং বি ইউনিটে আমার মানবিক বিভাগে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে মেধা পজিশন ছিল 2184। তো পরে ইসলামিক স্টাডিজে ভর্তি হইলাম। হাজী মোহাম্মদ মনির হলের সাথে অ্যাটাস্টেড ছিলাম। তো প্রথম কিছুদিন ক্লাস করছি বলতে ক্লাস সেটাও রেগুলার ছিল না, ইরেগুলার ক্লাস ছিল। কেন তখন আসলে আমার লাইফে এমন একটা প্রবলেম ছিল যে প্রবলেমটা আসলে না যায় বলা আর না যায় অর্থাৎ সহ্য করা জাস্ট। কেন আমি ভর্তি হওয়ার আগে অনেক বড় বড় স্বপ্নই ছিল, স্বপ্ন নিয়ে এসেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবো, ওখান থেকে গ্রাজুয়েশন হয়ে বের হবো। তো ভর্তি হওয়ার আগে আমার কিছু শুভাকাঙ্ক্ষী যারা হয়তো যাদের 2-4টা প্রতিষ্ঠানও আছে ঢাকায়, প্লাস তাদের অর্থনৈতিক দিক থেকে তার স্বাবলম্বী, তারা এরকমই আশা দিচ্ছিল যে মনের আগে যদি ভর্তি হও তার চান্স পেলে দেখা যাক কী করে, তোর থাকা টাকার একটা ব্যবস্থা সেটা নয় আমরা করে দিলাম। তো ভর্তি হওয়ার পরে মূলত তখন আমার থাকার জায়গার সমস্যা, এবং ঢাকায় আমার এমন কোনো নিজস্ব রিলেটিভ ছিল না যে যাদের কাছে অন্তত আমি 2-1 মাসও থাকতে পারি। খাবারের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, থাকার মতন ব্যবস্থা বলতে ওখানে রাত্রে ডিউটি করতাম একটা ইটের ভাটায়। তো রাত্রে ডিউটি করতাম, তার ফাঁকে ফাঁকে 2-1 দিন ক্লাস করতাম, কারণ সারা রাত্রে ডিউটি করে আসলে ক্লাস করাও একেবারে সম্ভব না ছিল। 2006 সাল শিক্ষাবর্ষ তো আমি তখন ছিল যে আপনাকে 60% ক্লাসে উপস্থিত থাকলে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ আছে, আর 75% যদি ক্লাসে উপস্থিতি দেখানো যায় তাহলে মূলত আপনার টিচারদের হাতে একটা এক্সট্রা মার্কস ছিল 15 মার্কস পার সাবজেক্টে, ওই মার্কসটা পাওয়া যেত। তো এখন দেখি যে আমি আমার যে কন্ডিশন তাতে আমি 30% উপস্থিত হতে পারি না। অনিয়মিতভাবে প্রথম 5 থেকে 6টা মাস ক্লাস করার পরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগেই মূলত আমাকে আমার ড্রপ আউট। 2017 সালে বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে আমি পরিবারের বড় সন্তান, মা ভাই বোন সকলের দায়িত্বটা আমার উপরে এসে পড়ে। এর পরবর্তীতে দেখা গেছে বা বয়সও তো একেবারে কম না, আমার ডেট অফ বার্থ 15/1988। তো পরে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হই। এরপরে মূলত কিছু টাকা পয়সা আমি ঋণে জর্জরিত হয়ে পড়ি। এই ঋণ পরিশোধ করা, সাথে আমার ফ্যামিলির ভরণ পোষণ দেয়া, মা ভাই বোন আমার পরিবার সব কিছু মিলে আসলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমি নৌকার কাজে আসি এবং আমি নৌকা চালাই। অবশ্যই এর মাঝে আমি অনেক বছর ড্রপ আউট হওয়ার পরে বরিশাল বিএম কলেজ থেকে বিএ পাস করি, ডিগ্রি 3 বছরের পাস করছে। আর চাকরির জন্য আমি আমার লাইফে অনেক ট্রাই করেছি, ট্রাই কম করিনি। সরকারি জবের ক্ষেত্রে 30 থেকে 35টার মতন ভাইবেই অংশগ্রহণ করেছি। আর বিএ পাস যখন করি তখন অবশ্য বিএ পাসের সার্টিফিকেট থেকে আমার সরকারি জবের স্টেজ ছিল না। এইচএসসি পর্যন্ত যে 3য় এবং 4র্থ শ্রেণীর যে জবগুলো আছে সকল সরকারি বিভিন্ন দপ্তরে, মন্ত্রণালয়, তারপর অধিদপ্তর, পরিদপ্তর, পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, এরকম অনেক সেক্টরে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, অনেকগুলোতেই আসলে মূলত পরীক্ষা দিয়েছি, সঞ্চয় অধিদপ্তর ভাই, কিন্তু কোনো অজানা কারণে শেষ পর্যন্ত আমার ফাইনাল রেজাল্টে দেখা গেছে যে ভাইবার রেজাল্টে আমার রোল নাম্বারটা আসলে শো করেনি। এখন মানবেতর জীবনযাপন করি এটাই, অথবা যাযাবরও বলা যেতে পারে। আমরা এখানে নৌকায় যারা কাজ করি এদের জীবন যাযাবর জীবনের চেয়ে আসলে কোনো অংশে ভালো নাই। কারণ যাযাবর যারা তারা তো তারা ছলচাতুরির আশ্রয় নিতে পারে, অথবা বিভিন্ন কারণে তাদের প্রতি মানুষের আলাদা একটা নজর থাকে, আলাদা চোখে তাদেরকে দেখে। হয়তো বা কেউ একটু খারাপ করে দেখলেও আবার কেউ তাদের প্রতি একটা সহানুভূতিও দেখায়। কিন্তু আমরা যেভাবে কাজ করি আমরা আসলে বিভিন্ন বৈষম্যের শিকার হই, যেমন যাত্রীদের বা হয়রানির শিকার হই, তাদের খারাপ আচার আচরণের শিকার হই। তারপরে বা না আছে থাকার জায়গা বলতে গেলে নৌকোয় থাকি, হয়তো বা বৃষ্টি আসলে আমাদের কাপড় চোপড়ও শুকনো থাকে না, আবার এই সারা রৌদ্রে পুরে কাজ করতে হয়, না আছে ঠিক মতন গোসল করার জায়গা, খাবার টাবার হোটেলে,
হোটেলে খাবার খেতে হয়, তো সেই ভালো মানের খাবার তো আসলে সম্ভব হয় না। নিম্নমানের খাবার অনেক সময় হোটেলে তো দেখা যাচ্ছে দীর্ঘদিনের বাসি পচা খাবার থাকে, ওটা দিয়েও তারা চালিয়ে দেয়। এবং আমাদের সমাজের হোটেল ব্যবসায়ী যারা আছে তাদেরও একটা হিসাব নিকাশ থাকে যে আসলে তারা অধিকাংশ ক্ষেত্রে পোশাক দেখে অথবা মানুষের অন্যান্য পেশা দেখেও খাবার দাবারটাকে ওইভাবে দেয়, চিন্তা করে যে খাবারটা অন্য কোথাও চালাতে পারবো না, মাঝে খেয়েই যাবে, বা তাকে দিয়ে দেয়। তো এইভাবেই আসলে জীবন চলে। আর তাছাড়া আমরা যে উন্নত মানের কোনো একটা হোটেলে অথবা ওই সেই পরিবেশে দাবো দিতে পারি না, কারণ আমাদের আয় সামান্য। কেমন আয়? আয় এটা ফিক্সড বলা যায় না, কখনো কখনো কোনোদিন সকল খরচ বাদে কোনোদিন 300 টাকাও থাকে, কোনোদিন 400 টাকা থাকে, কোনোদিন 500 টাকা থাকে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।